Hello everyone, welcome back to Bakan from the Box. বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিম চাইনিজ টাইপের ওমেন্স ন্যাশনাল টিমের বিপক্ষে গত পরশু দিনের সেকেন্ড ম্যাচে 1-0 গোলের ব্যবধানে হেরে গেছে, কিন্তু তারপরেও আমার কাছে পজিটিভ লাগছে ম্যাচটা। কারণ বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম লড়াই করছে, বাংলাদেশের মেয়েরা চোখে চোখ রেখে লড়াই করছে চাইনিজ টাইপের মেয়েদের সাথে। আর আপনি যদি এই সিরিজটা দেখেন, অর্থাৎ দুই ম্যাচই দেখেন, ফার্স্ট ম্যাচে ফার্স্ট হাফে একেবারে 25-30 মিনিটের মধ্যে বাংলাদেশ 3টা গোল কনসিড করছে। ফার্স্ট ম্যাচের সেকেন্ড হাফে গিয়ে বাংলাদেশ কোনো গোল কনসিড করে নাই, বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করছে, বাংলাদেশ প্রেসার ক্রিয়েট করছে চাইনিজ টাইপের উপর। আর সেকেন্ড ম্যাচটা যদি দেখেন, সেকেন্ড ম্যাচের ফার্স্ট হাফে বাংলাদেশ গোল কনসিড করছে, কিন্তু বাংলাদেশের ফার্স্ট ম্যাচের ফার্স্ট হাফ থেকে অনেক বেটার ছিল এই সেকেন্ড ম্যাচের ফার্স্ট হাফটা। বাংলাদেশ কিন্তু ফার্স্ট হাফের ফুল 45 মিনিট ওরা লড়াই করছে, ওরা অ্যাটাক করছে, চাইনিজ টাইপের উপর প্রেসার ক্রিয়েট করছে। আর অন্যদিকে চাইনিজ টাইপেও হালকা পাতলা অ্যাটাক করছিল ফার্স্ট হাফে। আর সেকেন্ড ম্যাচের সেকেন্ড হাফ যদি দেখেন আপনি, পুরাটাই কিন্তু বাংলাদেশময়। কারণ বাংলাদেশের মেয়েরা কিন্তু পুরো সেকেন্ড হাফটাই চাইনিজ টাইপের উপর প্রেসার ক্রিয়েট করছে, একের পর এক অ্যাটাক করছে। বলতে গেলে সেকেন্ড ম্যাচের সেকেন্ড হাফে চাইনিজ টাইপেই বাংলাদেশের উপর কোনো প্রেসারই ক্রিয়েট করতে পারে নাই। সেকেন্ড হাফটা বলতে গেলে পুরোটাই বাংলাদেশের খেলা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক বশতভাবে বাংলাদেশ দুইটা ম্যাচে যদি 4টা হাফ হয়, 4টা হাফের মধ্যে 3টা হাফ ভালো খেলার পরেও ওরা গোল করতে পারে নাই একটাও। এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা খারাপ খবর, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় এই দুইটা ম্যাচ বাংলাদেশকে অনেক কিছু শিখাই গেছে। বাংলাদেশের ফুটবলাররা এই দুইটা ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারছে, আর বাংলাদেশের ফুটবলারদের রিয়ালিটিও একটু চেক হয়ে গেছে আমার কাছে যেটা মনে হয়। আর বাংলাদেশের মেয়েরা কেন এত ম্যাচ চাই, বাংলাদেশের ফুটবল ফ্যানরা কেন বাংলাদেশের মেয়েদেরকে ম্যাচ খেলাতে চাই, কেন বাফুফের কাছে বারবার ম্যাচের জন্য ওরা আবদার করে, এটাই তার প্রমাণ। এই দুইটা ম্যাচই তার প্রমাণ। 100 ধাপ এগিয়ে থাকা ফিফা র্যাঙ্কিং এ চাইনিজ টাইপের ওমেন্স ন্যাশনাল টিমের সাথে যেভাবে লড়াই করছে বাংলাদেশ টিম, অসাধারণ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ঋতুপর্ণা, মনিকা, তারপর হচ্ছে আপনার এই যে মুঙ্কি, নতুন প্লেয়ার মাত্র, ও এই চাইনিজ টাইপের বিপক্ষে ওর অভিষেক হয়েছিল ফার্স্ট ম্যাচে। সেকেন্ড ম্যাচ দুর্দান্ত খেলছে ও, মানে বলার মতো না ডাইরেক্ট। তারপর রূপনা, সবাই ভালো খেলছে। আর এই দুইটা ম্যাচে আরেকটা পজিটিভ বিষয় ছিল হচ্ছে আমাদের যে সিনিয়র ক্যাম্পেইনাররা আছে ওদেরকে বেঞ্চে বসাই দিছে পিটার বাটলার, ওদেরকে রেস্ট দিয়ে বাংলাদেশের যে ইয়ং টিম খেলছে ওই টিম চাইনিজ টাইপের সাথে চোখে চোখ রেখে লড়াই করছে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা আমার কাছে যেটা মনে হয় এই সিরিজে। কিন্তু তারপরে আমার কাছে মনে হয় আমাদের আরো অনেক জায়গায় বেটার করা যাইতো। যেমন আপনি যদি দেখেন কয়েকটা অ্যাডভান্স পজিশনে আমাদের ভালো করতে হইতো, আবার বিভিন্ন কিছু আছে সেগুলা নিয়ে ভিডিওর শেষে ডিসকাস করব। প্রথমে একটু পিটার বাটলারের কথা বলি। পিটার বাটলার কিন্তু দেখা যাচ্ছে এখন ও আলাদা একটা গেম প্ল্যান নিয়ে এই মেয়েদেরকে খেলাতে চাচ্ছে। এখন সামনে মেয়েদের আর কোনো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ নাই, এখন পিটার বাটলার ট্রেনিং এ ওদেরকে ফরমেশন বুঝাবে, ট্রেনিং এ গেম প্ল্যান বুঝাবে। এখন নেক্সট ম্যাচ গুলা হবে সাব চ্যাম্পিয়নশিপে, আর সাব চ্যাম্পিয়নশিপে পিটার বাটলারের এই বাংলাদেশের ওমেন্স ফুটবল টিম কিরকম করে দেখা যাক। কিন্তু আমি পজিটিভ পিটার বাটলারের ব্যাপারে। আর পিটার বাটলার কিন্তু সব সময় ওই ইয়ংদেরকে চান্স দিয়ে থাকে বেশি, আর এই দুইটা ম্যাচে আমরা তার জলজান্ত প্রমাণ দেখছি। সানজিদা, সাবিনা থেকে শুরু করে সবাইকে বসাই দিছে বলতে গেলে। ও বলতে গেলে সবগুলা নতুন প্লেয়ারকে দিয়ে খেলাইছে এবং ওরা ভালো পারফরমেন্স করছে। আর এই ম্যাচে আমি স্পেশালি একজন প্লেয়ারের কথা বলতে চাই, ওর নাম যদি আমি না বলি আমার মনে হয় পাপ হয়ে যাবে, সেটা হচ্ছে ম্যাজিক্যাল মনিকা চাকমা। উফ, মানে বাংলাদেশ টিম এই মনিকা চাকমা আর এই মারিয়া মান্দা, এই দুইজনকে ছাড়া বাংলাদেশের ওমেন্স টিম বলতে গেলে এখন ভাবাই যায় না। মারিয়া মান্দার অনুপস্থিতি কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এই ম্যাচে, মানে এই দুইটা ম্যাচে। আর মনিকা চাকমা কিন্তু একা খেলছে দুইটা ম্যাচে, ও একাই ম্যাজিক্যাল পারফরমেন্স করছে, এই জন্যই ওকে ম্যাজিক্যাল মনিকা দেখা হয়। কি ফ্যান্টাস্টিক পারফরমেন্স, কি ড্রিবলিং, কি শট, উফ। কিন্তু তারপরেও মনিকার একটা যেটা ভুল ছিল সেটাও আমি স্ক্রিনশট রাখছি, সেটাও ডিসকাস করব। কিন্তু এই যে আপনার মারিয়া মান্দার ছিল না এই দুইটা ম্যাচে, কিন্তু মারিয়া মান্দার পরিবর্তে যে খেলছিল মুনকি আমার মনে হয় ভালো খেলছে। মারিয়া মান্দার যে অনুপস্থিত তার কারণে মনে হয় আমার এই মুনকিকে আমরা আবিষ্কার করতে পারছি আমাদের ন্যাশনাল টিমে। এখন কথা হচ্ছে সাবে মুনকি, তারপর হচ্ছে মনিকা, তারপর হচ্ছে মারিয়া মান্দা, এই তিনজনকে একসাথে খেলতে দেখার জন্য আমি খুব বেশি এক্সাইটেড। কারণ এই তিনজনের মধ্যে দুইজন মনিকা চাকমা আর মারিয়া মান্দা কিন্তু ওরা প্রুভ করে আসছে নিজেকে, ওরা এর আগেও ভালো খেলছে। আর মুনকি লাস্ট দুইটা ম্যাচে যে খেলা দেখাইলো
ফ্যান্টাস্টিক। তো এখন যদি একটু গেম প্ল্যান নিয়ে কথা বলি, তাহলে পিটার বাটলার কিন্তু বাংলাদেশের টিমকে ও হাই লাইনে খেলানোর চেষ্টা করতেছে। বলতে গেলে বাংলাদেশ টিম বেশিরভাগ সময় ওরা হাই লাইনে খেলছে, আর হাই লাইনসে খেললে কিন্তু কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ থাকে প্রত্যেকটা টিমের, সেগুলাও আমি এখানে ডিসকাস করব, সেগুলোরও স্ক্রিনশট রাখছি। এখন কথা হচ্ছে হাই লাইনসে খেলতেছে বাংলাদেশ টিম, তারপরে হচ্ছে বাংলাদেশ টিম একটু পজিশন রেখে খেলার চেষ্টা করতেছে, আর সেটা আমরা দেখতে পাচ্ছি দুইটা ম্যাচে ওরা বলতে গেলে পজিশন রেখে খেলছে। আপনি যদি স্পেশালি ভাবে বলেন তাহলে 4 হাফের মধ্যে 3 হাফ, অর্থাৎ ফার্স্ট ম্যাচের ফার্স্ট হাফটা বাদ দিলে বাদ বাকি যে 3টা হাফ থাকে, সেকেন্ড ম্যাচের 2 হাফ এবং ফার্স্ট হাফের সেকেন্ড হাফ, এই 3টা হাফে কিন্তু বাংলাদেশ টিম নিজেদের পায়ে বল রেখে ওরা গেম প্ল্যান সাজাইছে এবং ম্যাচ খেলছে এবং ভালো খেলছে ওরা, আমার মতে ওরা পজিশন রেখে। তো এই কারণে আমি অবশ্যই চাইবো পিটার বাটলার যত দ্রুত সম্ভব বাংলাদেশের মেয়েদেরকে ওর গেম প্ল্যানের সাথে যেন অ্যাডজাস্ট করে ফেলে। আর এরপরে কথা বলি বাংলাদেশের মেয়েরা হাইলাইন্সে খেললে কি কি প্রবলেম ফেস করতেছে। এটা হচ্ছে বাংলাদেশ টিম 20 মিনিটের সময় যখন অ্যাটাক করতে গেছিল ওইখান থেকে ওরা বল পজিশন লুজ করছে। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, হাই লাইনে খেললে কিন্তু সব সময় বল পজিশন রাখতে হবে, বল পজিশন এত সহজে লুজ করা যাবে না। আর বল পজিশন সহজে লুজ করলেও কিন্তু আপনার মিডফিল্ডার আপনার অ্যাটাকারদেরকে দ্রুত কামব্যাক করতে হবে, অর্থাৎ ট্র্যাক ব্যাক করতে হবে, যেটা বাংলাদেশ টিম করতে পারতেছে না। তো এই স্ক্রিনশটটা দেখেন, এই স্ক্রিনশটে কিন্তু বাংলাদেশ টিম বল লুজ করে ফেলছে, আর বল লুজ করার কারণে কিন্তু চাইনিজ টাইপের বল উইন করে ফেলছে। তো এখানে হচ্ছে চাইনিজ টাইপের পায়ে বল। তো এরপরে চিন্তা যদি আমি দেখাই, এরপরে তা হচ্ছে চাইনিজ টাইপে বল নিয়ে বলতে গেলে বাংলাদেশের হাফে ঢুকে গেছে। তো এখানে কি হইলো দেখেন, এখানে কিন্তু 4 ভার্সেস 2 ক্রিয়েট হয়ে গেল, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ অ্যাডভান্স পজিশনে নাই। কারণ কেন আপনি যদি দেখেন, এর পায়ে বল, তো এ যদি বলটা এভাবে করে এখানে থ্রু বল দেয় তাহলে কিন্তু বাংলাদেশ টিম এখান থেকে কিছু করতে পারবে না। আর কারণ বাংলাদেশের মেয়েরা থ্রু বলে এক্সপার্ট না, মানে থ্রু বল যখন আপনার প্রতিপক্ষ টিম থ্রু বলে খেলে তখন কিন্তু বাংলাদেশের মেয়েরা ডিফেন্স করতে পারে না। তো এই কারণে কিন্তু এখানে থ্রু বল খেলা একটা পসিবিলিটি ছিল, যেটা ও করে নাই, ও কিন্তু ড্রিবলিং করছিল। এই যে দেখেন এখানে ড্রিবলিং করছে, কিন্তু ও ড্রিবলিং করার পরেও এই যে এই প্লেয়ারটাকে বাংলাদেশ টিম খালি রেখে দিছে। এই প্লেয়ারটাকে বাংলাদেশ টিম যদি খালি রাখে তাহলে তো এই প্লেয়ারটা আরো বেশি থ্রেট তৈরি করতে পারবে। কারণ আপনি যদি দেখেন এখানেও কিন্তু এর হাতে অপশন আছে, এই বলটা পাস করতে পারে, এই বলটা যদি এই জায়গায় পাস করে দেয় তাহলে কিন্তু এই পুরোটা ফ্রি হয়ে যাবে গা, ও কিন্তু গোলকিপারের সাথে 1 ভার্সেস 1 চলে যাবে গা, তখন কিন্তু গোল কনসিড করার সম্ভাবনা বেশি থাকে বাংলাদেশের। আর এরপরে কিন্তু চাইনিজ টাইপের কাছে আরো অপশন ক্রিয়েট হয়েছিল, সেটা হচ্ছে এইটা। এই দেখেন এই কিন্তু আপনার ড্রিবলিং করে সামনে পাস হয়ে গেছে গা। তো সামনে পাস হওয়ার পরে এই কিন্তু বলতে গেলে গোলকিপারের সাথে প্রায় 1 ভার্সেস 1। তো এই কিন্তু এখানে চিপ করে বা গোল মানে গোল পোস্টের না মেরে কিন্তু অন্য অপশনও ক্রিয়েট করতে পারে। এখানে দেখেন এই প্লেয়ারটা খালি এখানে চাইনিজ টাইপের, তারপর এখানে একটা প্লেয়ার খালি। তো এই গোলকিপারের সাথে 1 ভার্সেস 1 না গিয়ে ও কিন্তু এখান থেকে পাস করতে পারে, আর পাস করলে কিন্তু এখানে বাংলাদেশের গোল কনসিড করার সম্ভাবনা আরো বেশি বেড়ে যাবে গা। তো এই কারণে আমার কাছে মনে হয় বাংলাদেশের মেয়েরা যখন হাই লাইনসে খেলতেছে ওরা কিন্তু ডিফেন্সে একটু প্যানিক করতেছে, এটা কমাইতে হবে বাংলাদেশকে। বাংলাদেশকে ডিফেন্সে খুব ভালোভাবে ডিফেন্স করতে হবে, হাই লাইন ডিফেন্সে খেলুক বা লো ব্লকে খেলুক, যেভাবে খেলুক বাংলাদেশকে ডিফেন্সে সলিড থাকতে হবে। এখানে তো আমাদের ভাগ্য ছিল যে চাইনিজ টাইপের প্লেয়ারটা রূপনার সাথে 1 ভার্সেস 1 গেছে আর গোল করতে পারে নাই, রূপনা এখানে দুর্দান্ত সেভ করছে। কিন্তু অন্য প্লেয়ার যদি এখানে অন্য চান্স ক্রিয়েট করতো, অর্থাৎ ও 1 ভার্সেস 1 না গিয়ে পাস ক্রিয়েট করতো, তাইলে কিন্তু এখানে গোল কনসিড করার সম্ভাবনা বেশি থাকতো। আর এই হাইলাইন্স ডিফেন্ডিং এ বাংলাদেশের যে প্রবলেম হয়েছে তার আরেকটা স্ক্রিনশট নিচে আমি সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সেই মোমেন্টটা, এখানে দেখেন প্রায় 81 মিনিট চলতেছে, আর এই 81 মিনিটের সময় বাংলাদেশ 1-0 গোলে পিছিয়ে বাংলাদেশকে অ্যাটাক করতে হবে, তার জন্য হাইলাইন্সে খেলতেছে, প্লেয়াররা উপরে চড়ে গেছে। তো এই সিচুয়েশনে দেখেন চাইনিজ টাইপের ওমেন্স ন্যাশনাল টিম কিন্তু এখান থেকে একটা মানে হালকা পাতলা ট্রু বল টাইপের খেলছে। আর আমি কিছুক্ষণ আগেও বলছি বাংলাদেশ কিন্তু ট্রু বল ডিফেন্সে খুব দুর্বল, এখানে বাংলাদেশকে কাজ করতে হবে, বাংলাদেশকে ট্রু বল ডিফেন্সে কাজ করতে হবে। তো এরপরে স্ক্রিনটা দেখেন, এই দেখেন এখানে কিন্তু হালকা একটা থ্রু বল আসছে এই প্লেয়ারটার কাছে। তো এই প্লেয়ারটা এর আগে কই ছিল দেখেন, এর আগে ও এখানে ছিল, তো এখান থেকে কিন্তু এরপরে এখানে চলে গেছে গা। তো আমাদের প্লেয়ারটা কিন্তু ওর পিছে রয়ে গেছে, কিন্তু এর আগের স্ক্রিনে কিন্তু আমাদের প্লেয়ারটা আগে ছিল, কিন্তু পরের স্ক্রিনে চাইনিজ টাইপের প্লেয়ারটা থ্রু বলের জন্য উপরে চলে গেছে, আর আমাদের প্লেয়ারটা এখনো চাইনিজ টাইপের প্লেয়ারের পিছনে আছে। তো এরপরে স্ক্রিনেরটা দেখেন, এরপরে কিন্তু ওই প্লেয়ারটা রান মেক করছে, এখানে রান মেক করার পরে কিন্তু এরপরে এই জায়গায় দেখেন কতগুলা প্লেয়ার রান মেক করলো, এই প্লেয়ারটা পুরো এখানে খালি, এই প্লেয়ার দুইটা কিন্তু এখানে মার্কিং এ আছে, কিন্তু এই প্লেয়ারটা খালি। তো এই কিন্তু একে ডিফেন্স করতে পারতো, যত দ্রুত সম্ভব ক্লোজ ডাউন করতে পারতো, কিন্তু এ দেখেন কি করতেছে, এখানে হচ্ছে হাত তুলে বসে আছে, মানে অফসাইডের কল করতেছে।
বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে এই সমস্যাটা খুব বেশি দেখা যাচ্ছে, সেটা মেন্স টিম বলেন সেটা ওমেন্স টিম বলেন। আপনার রেফারি সিদ্ধান্ত দেওয়ার আগে কেন এভাবে আপনার অফসাইডের জন্য কল করতে হয় আমি বুঝি না। বল খেলা চলতেছে তো খেলাটা কন্টিনিউ করুক, ডিফেন্স করুক, না সেখানে হচ্ছে অফসাইডের কল করবে ওরা। এটা আমার মতে কোনো মতে প্রয়োজন নাই। আমার মতে এখানে বাংলাদেশের প্লেয়ারদেরকে আরো সিনসিয়ার থাকতে হবে, যেন যতক্ষণ পর্যন্ত রেফারি কল না দেয় ততক্ষণ পর্যন্ত ওরা বলের জন্য যাক, ওরা ডিফেন্স করুক, ওরা যাই ইচ্ছা করুক, কিন্তু খেলাটা কন্টিনিউ করুক। তো এরপরের স্ক্রিনে আপনি যদি দেখেন তখন কিন্তু এখানে আপনার থ্রু হয়ে গেছে। তো থ্রু করার পরে কিন্তু এরপরের জিনিসটা দেখেন, এই যে দেখেন থ্রু করার পরে এখানে কিন্তু দুইটা প্লেয়ার খালি চাইনিজ টাইপের, আর বাংলাদেশের মাত্র একটা প্লেয়ার। তো এর আগের স্ক্রিনটা যদি দেখেন এখানে কিন্তু অনেকগুলা প্লেয়ার ছিল যারা হচ্ছে চাইনিজ টাইপের প্লেয়ারদেরকে 1 ভার্সেস 1 মার্ক করতেছিল, চাইনিজ টাইপের প্লেয়ারদেরকে মার্ক করে রাখছিল। কিন্তু পরে স্ক্রিনে বাংলাদেশের প্লেয়াররা উধাও হয়ে গেছে, চাইনিজ টাইপের প্লেয়াররা ওখানে খালি। তো এখান থেকে যদি এই প্লেয়ারটা যার পায়ে বল আছে ও যদি কোনো প্রকার একটা পাস বাইর করতে পারে এই দুজনদের মধ্যে একজনকে দিয়ে, তাহলে তো এখানে নিশ্চিত গোল কনসিড করতেছে বাংলাদেশ। তাইলে আপনি যদি দেখেন 81 মিনিটে আপনি পিছিয়ে আছেন 1-0 গোলে, আবার 81 মিনিটে আপনি আরেকটা গোল যদি কনসিড করেন, তাহলে তো কামব্যাক করার সম্ভাবনা খুবই কম হয়ে গেল, কামব্যাক করা আরো বেশি কঠিন হয়ে গেল আপনার জন্য। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের এই থ্রু বল, বাংলাদেশের এই হাইলাইন্স থেকে কিভাবে ডিফেন্স করতে হবে, কিভাবে হচ্ছে ট্র্যাক ব্যাক করে ভালো ডিফেন্স করতে হবে, পজিশন ওয়াইজ হোক, সেটা আপনার প্লেয়ার মার্কিং ওয়াইজ হোক, যেভাবে হোক কিভাবে বেস্ট ডিফেন্স করা যায়, ডিফেন্সে সলিড থাকা যায়, এটা আমার মতে কাজ করতে হবে বাংলাদেশের ফুটবল টিমকে। আর এরপরে বাংলাদেশ টিমে আরেকটা প্রবলেম দেখছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের পায়ে যখন বল থাকে ওদের সামনে স্পেস থাকলেও সেই স্পেসটা ওরা দ্রুত আপনার কভার আপ করে না, বা সেই স্পেসটাকে ওরা ঠিক মতো কাজে লাগায় না। আরো কিন্তু অ্যাডভান্স পজিশনে গিয়ে পাস করা যাইতো, শর্ট করা যাইতো, কিন্তু ওরা করে না। ওরা হচ্ছে স্পেস থাকার পরে ওরা সামনে না গিয়ে একটু ব্যাকে থেকে পাস দিয়ে দেয় বা শট গুলা করে ফেলে। আপনি যদি এই স্ক্রিনটা দেখেন এখানে হচ্ছে মনিকা চাকমা বল উইন করছে প্রেস করার মাধ্যমে। তো বল উইন করার পরে ও কিন্তু এই যে ঋতুপর্ণা এখানে খালি আছে। আর আবারও বলতেছি মনিকা চাকমা সেদিন ফ্যান্টাস্টিক ছিল। ও বলতে গেলে প্রত্যেকটা পাসিং অপশন দেখে দেখে কিন্তু পাস দিছে, আর দুর্দান্ত দুর্দান্ত পাস দিছে। এখানে রূপ না বলতেছি, ঋতুপর্ণা কিন্তু খালি ছিল দেখেন। তো ঋতুপর্ণাকে কি করছে, বল পাস দিছে মনিকা, এটা হচ্ছে বল পাস দিছে। বল পাস দেওয়ার পরে দেখেন ঋতুপর্ণার সামনে পুরা স্পেস খালি, এখানে পুরা স্পেস খালি। এই দুইটা প্লেয়ার ওকে ক্লোজ ডাউন করবে, ঠিক আছে, কিন্তু ক্লোজ ডাউন করতে টাইম লাগবে। ঋতুপর্ণার ওখানে অনেক স্পেস খালি, কিন্তু ঋতুপর্ণা কি করছে দেখেন, ও স্লো ভাবে বলটা নিয়ে আগাইছে। আমার মতে ও আরো বলটা ফাস্ট করে আগাইতে পারতো, কিন্তু ও স্লো করে বল নিয়ে আগাইছে। আর যার কারণে কিন্তু এখান থেকে ও অন টার্গেট শটও রাখতে পারে নাই। আমার মতে এই যে চান্স গুলো ক্রিয়েট করে মনিকা চাকমা হোক, ঋতুপর্ণা হোক, যে হোক, শট গুলা অন টার্গেটে রাখতে পারলে ভালো হয়। কারণ শট গুলা অন টার্গেটে রাখতে পারলে কিন্তু মানে থ্রেট তৈরি হয়। আপনার গোলকিপার হোক, ডিফেন্ডার হোক, সবার মনে একটা থ্রেট তৈরি হয়, সবার কাছে একটা থ্রেটিং লাগে জিনিসটা। তো এই কারণে মূলত তখন বাংলাদেশের টিমরা একটু হলেও বেনিফিট পাইতে পারে শট অন টার্গেটে রাখার মাধ্যমে। এই অ্যাডভান্স পজিশনে না যাওয়ার আরেকটা উদাহরণ হচ্ছে মনিকা চাকমার এই শটটা। দেখেন এখানে মনিকা চাকমা বল রিসিভ করলো, এই বল রিসিভ করার পরে কিন্তু ওর সামনে ফুল স্পেস খালি, মানে এখানে ওকে ক্লোজ ডাউন করার মতো বলতে গেলে কেউ নাই এছাড়া। তো মনিকা চাকমা যদি একটু ফাস্ট মুভ করে তাহলে কিন্তু এও ওকে ট্র্যাক করতে পারবে না, মার্ক করতে পারবে না। শুধুমাত্র ক্লোজ ডাউন করার জন্য একটা প্লেয়ার আছে, আর এর সাথে তো এ আছে, এর সাথেও এ আছে। তো যার কারণে মূলত ওরা এত সহজে কিন্তু ক্লোজ ডাউন করতে পারবে না একজন প্লেয়ার ছাড়া। তো মনিকা চাকমার কিন্তু সামনে অনেক স্পেস আছে, ও সামনে গিয়ে ওখান থেকে পাসিং অপশন বাইর করার বা শর্ট করার। তো ও কি করছে, বরাবর সামনে আগাইছে, কিন্তু সামনে আগানোর পরেও কিন্তু ওর আরো অপশন ছিল, ওর কাছে আরো স্পেস ছিল, কিন্তু ও স্পেস গুলা কাজে না লাগাই এখানে দেখেন ওর সামনে স্পেস আছে, কিন্তু তারপরেও কিন্তু ও এখান থেকে শটটা নিল। এখান থেকে শটটা না নিয়ে আরো সামনে থেকে শটটা নিতে পারতো, এই জায়গা থেকে শটটা নিতে পারতো, হয়তোবা তখন আরো একটু ইজি হইতো ওর জন্য। কিন্তু ও স্পেস খালি রেখে পিছন থেকে শট নিতেছে। আমার মনে হয় এখানে বাংলাদেশ টিমকে ওয়ার্ক করা উচিত, এই যে সামনে স্পেস খালি না রেখে আরো একটু অ্যাডভান্স পজিশনে গিয়ে শট করা, বা আরো একটু অ্যাডভান্স পজিশনে গিয়ে পাস করা, আর শট গুলা অন টার্গেটে রাখা। মনিকা চাকমা কিন্তু এই শটটাও অন টার্গেটে রাখতে পারে নাই। মনিকা চাকমা আর এই শট গুলা অন টার্গেটে রাখতে হবে। ঋতুপর্ণা বলেন, যেই বলেন, শট করলে অন টার্গেটে রাখার চেষ্টা করতে হবে। কারণ আপনি যখন অনেকগুলো অন টার্গেটে শট রাখতে পারবেন, ওইখানে থ্রেট তৈরি হবে, ওইখান থেকে একটা না একটা গোল হওয়ার সম্ভাবনা ক্রিয়েট হবে। এই অ্যাডভান্স পজিশনে আরেকটা উদাহরণ হচ্ছে শিউলি আজিমের এই মুভটা।
এখানে দেখেন শিউলি আজিম বল রিসিভ করছে নিজেদের হাফে। তো এরপরে শিউলি আজিমের সামনে কিন্তু প্রচুর স্পেস ছিল এখানে, তো ও বরাবরই সামনে মুভ করছে। এই দেখেন এখানে কিন্তু মুভ করছে, ও মুভ করার পরেও কিন্তু ওর সামনে প্রচুর স্পেস, আর ওকে ক্লোজ ডাউন করার মতো আশেপাশে কিন্তু প্লেয়ারও নাই। তো এই কিন্তু কি করছে, এরপরে আস্তে আস্তে করে মুভ করা শুরু করছে। তো এই যদি আস্তে আস্তে করে মুভ না করে আরো একটু ফাস্ট মুভ করে যদি ফাস্ট পাসটা দিতে পারতো, তাহলে হয়তো বা এখান থেকে আরো ভালো চান্স ক্রিয়েট করতে পারতো। আর বাংলাদেশের আরেকটা জিনিস আমার খারাপ লাগছে একটু, ওইটা হচ্ছে দ্রুত ডিসিশন না নিতে পারা। ম্যাচের মধ্যে ওইগুলা স্পষ্ট ছিল, অনেকগুলা প্লেয়ার কিন্তু দ্রুত ডিসিশন নিতে পারে নাই। যেমন শামসুন নাহার জুনিয়র একটা কিন্তু ও হেড করবে নাকি পায়ে বল মারবে নাকি একটু ব্যাকে গিয়ে বলটা রিসিভ করবে ওইটা বুঝতে পারে নাই। ওখানে কিন্তু ঋতুপর্ণা একটা ভালো পাস ছিল, ওখানে শামসুন নাহার কিন্তু ফুল খালি ছিল, খালি থাকার পরেও কিন্তু ওখানে ও একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল। ওখানে অ্যাডভান্স পজিশনে গিয়ে পায়ে বল রিসিভ করবে নাকি হেড করবে নাকি একটু ব্যাকে গিয়ে ও হচ্ছে বল রিসিভ করবে, ওইটা ও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে নাই, যার কারণে কিন্তু ওই ক্রসটা ব্যর্থই হয়েছে। ওই ক্রসটাতে কিন্তু ভালো একটা চান্স ক্রিয়েট করতে পারতো বাংলাদেশ টিম। আর এটা তো শুধু একটা ঘটনা, ম্যাচের মধ্যে কিন্তু আরো এমন অনেকগুলা ঘটনা আছে যেগুলাতে বাংলাদেশের প্লেয়াররা আরো একটু যদি আর্লি বা আরো একটু কুইক ডিসিশন নিতে পারতো, তাইলে ওইখান থেকে আরো ভালো চান্স ক্রিয়েট করতে পারতো বাংলাদেশ টিম, বা বাংলাদেশের ওইখান থেকে আরো বেটার কিছু করার সম্ভাবনা ছিল। যেখানে হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা একটু কুইক ডিসিশন নিতে না পারার কারণে ওইখানে বাংলাদেশ তেমন একটা অ্যাডভান্টেজ পায় নাই। তো এই কারণে আমার কাছে মনে হয় পিটার বাটলারের বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে কাজ করতে হবে। ও বাংলাদেশের মেয়েদেরকে হাইলাইন ডিফেন্সে খেলাচ্ছে, এখন হাইলাইন ডিফেন্সে খেলে দ্রুত কিভাবে ট্র্যাক ব্যাক করে ওইখানে হচ্ছে পজিশন মেনটেন্স করা যায় ডিফেন্সের, ওইটা বারবার ওদেরকে শিখাইতে হবে। কারণ বাংলাদেশের মেয়েরা কিন্তু হাইলাইন ডিফেন্স থেকে যখন ট্র্যাক ব্যাক করতেছে ওরা আউট অফ পজিশন হয়ে যাচ্ছে, আর ওদের আউট অফ পজিশন হওয়ার কারণে কিন্তু প্রতিপক্ষ প্লেয়াররা যথেষ্ট পরিমাণ স্পেস পেয়ে যাচ্ছে এবং প্রতিপক্ষের প্লেয়াররা অনেক খালি খালি থাকতেছে, মানে আনমার্ক থাকতেছে। ওদেরকে মার্ক করতে হবে এবং পজিশনটা ধরে রেখে খেলতে হবে, আউট অফ পজিশন যেন না হয় ওই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর আমার কাছে মনে হয় মেয়েদেরকে কুইক ডিসিশন নিতে হবে, কারণ সাবের যে টিমগুলো আছে ওগুলোর সাথে আপনি কুইক ডিসিশন না নিলেও পারবেন, এই অ্যাডভান্স পজিশনে না খেলেও পারবেন। কিন্তু আপনি যখন বিগ টিমের সাথে খেলবেন, আপনি যখন আপনার থেকে অনেক বড় বড় টিমের বিপক্ষে খেলবেন, তখন কিন্তু এই কুইক ডিসিশন, এই আর একটু অ্যাডভান্স পজিশনে গিয়ে দ্রুত পাস করা বা আর একটু অ্যাডভান্স পজিশনে গিয়ে অন টার্গেটে শট রাখা বা আপনার ভালো একটা চান্স ক্রিয়েট করা, ওইগুলা কিন্তু বাংলাদেশ টিমকে অনেক বেশি হেল্প করবে। তো এই কারণে আমার কাছে মনে হয় পিটার বাটলারের এখনো বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে কাজ করার অনেকগুলা জায়গা আছে। আমি আশা করব পিটার বাটলার দ্রুত মেয়েদেরকে নিয়ে এসব প্রবলেমগুলো সমাধান করবে এবং ওর গেম প্ল্যানের সাথে বাংলাদেশের মেয়েদেরকে অ্যাডজাস্ট করাবে। আর আমরা আশা করতে পারি পিটার বাটলারের এই বাংলাদেশের ওমেন্স ন্যাশনাল টিম সাপে একটা দুর্দান্ত খেলা আমাদেরকে উপহার দেবে। আর বাংলাদেশ ভার্সেস চাইনিজ টাইপের লাস্ট ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর তার সাথে এই সিরিজটা অর্থাৎ চাইনিজ টাইপের যে দুইটা ম্যাচ খেলছিল বাংলাদেশের বিপক্ষে, এই দুইটা ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স চাইনিজ টাইপের বিপক্ষে আপনাদের কাছে কি রকম লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।